সীমান্তে করোনার উদ্বেগজনক সংক্রমণ, চাঁপাইনবাবগঞ্জে লকডাউনের মেয়াদ বাড়ল 7 দিন। হজ ওমরাহ বন্ধ থাকায় ক্ষতির মুখে 1200 এজেন্সি, লাইসেন্স প্রত্যাহারের আবেদন অনেকের। কমল এলপিজি সিলিন্ডারের দাম, মূসক সহ 842 টাকা নির্ধারণ করেছে বিইআরসি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21-এর দেশের সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। দেশের সীমান্ত অঞ্চলে বাড়ছে করোনার ঝুঁকি। স্থলবন্দরগুলোয় ভারত থেকে আসা ট্রাক চালক ও হেলপারদের স্বাস্থ্য পরীক্ষা ঠিকমতো করা হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। এদিকে সংক্রমণ রোধে চাঁপাইনবাবগঞ্জে বিশেষ লকডাউন আরও 1 সপ্তাহ বাড়ানো হয়েছে। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন মাসুম আলিসা। দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল চেকপোস্ট দিয়ে প্রতিদিন আসছেন ভারতে আটকে পড়া বাংলাদেশিরা। গেল 26 এপ্রিল থেকে এসেছেন 4000-এর বেশি যাত্রী। তবে পণ্য নিয়ে আসা ভারতীয় ট্রাক চালক ও হেলপাররা স্বাস্থ্যবিধি না মানায় শ্রমিকসহ গোটা বন্দর এলাকার মানুষ রয়েছেন ঝুঁকির মধ্যে। স্থানীয়রা বলছেন, ট্রাক ড্রাইভাররা মাস্ক ও পিপিই পরে আসলেও বর্ডার পার হওয়ার পরে সেগুলো খুলে ফেলছেন। স্থানীয়দের সঙ্গে অবাধে মিলে যাচ্ছেন তারা। বন্দর কর্তৃপক্ষ বলছে, শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা মেনে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। বিভিন্ন প্রদেশ থেকে আসে, এরা মাস্ক ইউজ করে না, এরা স্বাস্থ্যবিধি মেনে চলে না। বাংলাদেশে ঢোকার সাথে সাথে ওরা এই পিপিগুলো খুলে ফেলছে, যাতে করে আমাদের স্বাস্থ্য সুরক্ষায় হুমকির সম্মুখীন হচ্ছে আমরা। খালাসি আসছে, তারা কোনো স্বাস্থ্যবিধি মানছে না। বেনাপোল স্থলবন্দর দিয়ে শ্রমিকরা যাতে স্বাস্থ্য সুরক্ষা রেখে কাজকর্ম করতে পারে সেই বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি। করোনা সংক্রমণ রোধে চাঁপাইনবাবগঞ্জে বিশেষ লকডাউন 7 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। দুপুরে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ এ তথ্য জানান। আর সিভিল সার্জন জানিয়েছেন, করোনা পরিস্থিতি উন্নতির দিকে। এদিকে লকডাউনে প্রায় শূন্য শহরের পথ, মোড়ে মোড়ে রয়েছে পুলিশের সতর্ক অবস্থান। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত আরও 4 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 3 জনই চাঁপাইনবাবগঞ্জের। হিলিতে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। গেল 24 ঘন্টায় হিলিতে নতুন করে 5 জন সহ মোট আক্রান্তের সংখ্যা 102 জন। মাসুম আলিসা, 21 টেলিভিশন। এদিকে সংক্রমণ বিবেচনায় স্থানীয় প্রশাসনকে লকডাউন দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সে কারণে দ্রুতই কারিগরি কমিটির সুপারিশে লকডাউনে যাচ্ছে সীমান্তের আরও 7 জেলা, জানিয়েছেন মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। আর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, নতুন টিকায় অগ্রাধিকার পাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। সংক্রমণ নিয়ন্ত্রণে লকডাউন চলছে ভারতের সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে। একই সংখ্যায় নওগাঁ, নাটোর, রাজশাহী, কুষ্টিয়া, যশোর, খুলনা, সাতক্ষীরা এই 7 জেলাকেও লকডাউনের সুপারিশ জাতীয় কারিগরি কমিটির। বিষয়টি আবারও আলোচিত হয়েছে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে। সংক্রমণ বিবেচনায় জেলা প্রশাসক ও স্থানীয় প্রশাসন লকডাউন দিতে পারবে এমন নির্দেশনা পূর্বেই দেয়া আছে। এটা আমরা তো জেলা প্রশাসন, তারপর সিভিল সার্জন, তারপর মেয়র সাহেবরা যারা আছেন বা স্থানীয় এমপি সাহেবরা যারা আছেন, ওনাদের উপরে আমরা এমনিও আগেও বলে দিচ্ছি। এটা আমরা আরও ডিস্ট্রিক্টগুলোকেও বলে দিচ্ছি, যদি মনে করো পুরো ডিস্ট্রিক্ট না করে ওই বর্ডার এলাকাটাকে লকডাউন করতে হবে, সেটাও ইউ ক্যান অলসো ডু দিস। আর স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, পশ্চিমাঞ্চলের জেলাগুলোর চলমান আমের মৌসুমের বিষয়টিও সরকারের বিবেচনায় রেখে সিদ্ধান্ত নিতে হচ্ছে বলেই সুপারিশ কার্যকরে কিছুটা বিলম্ব হচ্ছে। সঙ্গে সঙ্গে স্ট্রিক্ট লকডাউন দিলে এই যে চাষিরা, আমের চাষিরা, ব্যবসায়ীরা সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। বাট আমাদের পরামর্শ, যত তাড়াতাড়ি সম্ভব এটা লকডাউন দিয়ে দেওয়া উচিত, যাতে সারা দেশে এটা ছড়িয়ে না পড়ে। এই বিষয়টা মাননীয় প্রধানমন্ত্রীকে আমি নিজে অবহিত করেছি এবং উনি বলেছেন যে লকডাউনটা তো আরও 6 তারিখ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়েছে। চীনের ভ্যাকসিন আসা শুরু হওয়া মাত্রই প্রায় 12 লাখের মতো বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের ভ্যাকসিন দিয়ে দেওয়া হবে। আর পূর্বে নিবন্ধনকৃতরা ফাইজারের টিকায় অগ্রাধিকার পাবে। সেই এগ্রিমেন্ট হওয়ার পরে আমরা আশা করি জুন মাসে 50 লক্ষ, জুলাই মাসে 50 লক্ষ, অগাস্টে 50 লক্ষ
ডোজ আমরা পেতে পারি। যত বিশ্ববিদ্যালয় আছে সরকারি বেসরকারি দুটোরই ছাত্র ছাত্রী এবং শিক্ষক সকলদেরকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে আমরা দেওয়ার চেষ্টা করব। সিরিয়াল ওয়াইজ দিয়ে যাব। সেই সিরিয়াল ওয়াইজে যদি ছাত্ররা পড়ে, যে কোনো ছাত্ররাই পড়ে, তাদেরকে আমরা একটু অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করব এই ফাইজার ভ্যাকসিনের ক্ষেত্রেও। রাশিয়ার স্পুটনিক টিকা সংগ্রহে প্রস্তাবনা দেওয়া হয়েছে, চুক্তিও হবে শীঘ্রই। চীনের সমপরিমাণ 1.5 কোটি টিকা রাশিয়া হতে সংগ্রহ করা হবে। সেই সাথে এই টিকা উৎপাদনেও প্রস্তুতি চলমান থাকবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। এখন উৎপাদনের বিষয়টি একটু সময় নেবে, কারণ এখানে যে ভ্যাকসিন উৎপাদন করার যে ফ্যাসিলিটি, যে ফ্যাক্টরি লাগে, এই বিষয়গুলো তো স্থাপন করতে হবে। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। করোনার কারণে গত বছর হজ হয়নি। ওমরা হজও বন্ধ ছিল বহুদিন। এর প্রভাবে সারা দেশে প্রায় 1250 হজ এজেন্সি ক্ষতির মুখে পড়েছে। এরই মধ্যে অনেক এজেন্সি তাদের লাইসেন্স প্রত্যাহার করেছে। অনেক আবেদন এখনও হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবে জমা পড়ে আছে। এ অবস্থায় এজেন্সিগুলো যেন টিকে থাকতে পারে সেজন্য সরকারি সহযোগিতা কামনা করেছে হাব। হজ নিয়ে 3 পর্বের ধারাবাহিকের শেষ পর্ব জানাচ্ছেন জসিম জুয়েল। করোনা মহামারীতে গত বছর সৌদি আরবে সীমিত পরিসরে হজ হয়েছে। মাত্র কিছুদিন ধরে শুরু হয়েছে ওমরা পালন। প্রতি বছর 1 লাখের বেশি হজ যাত্রী বাংলাদেশ থেকে বেসরকারি ব্যবস্থাপনায় হজে যায়, কিন্তু গত 2 বছরের পরিস্থিতি ভিন্ন। এর প্রভাব পড়েছে হজ এজেন্সিগুলোর উপর। হজ ও ওমরা নিয়ে অনিশ্চয়তায় বহু এজেন্সি বন্ধ হওয়ার পথে বলে জানালেন হাব সভাপতি। বললেন, অনেক এজেন্সি তাদের অফিস চালাতে হিমশিম খাচ্ছে। 2020 এবং এই বছর, এই 2 বছরই হজ যাত্রী যেতে পারছে না সৌদি আরবে, এবং ওমরা গমনও বন্ধ। এই সময়ে এজেন্সিগুলির আর কোনো আয়ের উৎস নেই। তাদের অফিস আছে, স্টাফ আছে, তাদের উপরে বহু লোক নির্ভরশীল। এজেন্সিগুলি খুবই কষ্টে দিনাতিপাত করছে এবং অনেকেরই অফিস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। এজেন্সিগুলোকে টিকিয়ে রাখতে সরকারের সহযোগিতা কামনা করলেন হাব সভাপতি। বেসরকারি ব্যবস্থাপনাটিও সচল রাখার দায়িত্ব কিন্তু আমাদের সকলের, সরকারের এবং আমাদের সকলের। এইসব এজেন্সিরা তারা যাতে মোটামুটি সারভাইভ করতে পারে, তারা যাতে বন্ধ না হয়ে যায়। কারণ কিছু এজেন্সি যদি বন্ধ হয়ে যায় তাহলে পরবর্তীতে এই 96% হজ যাত্রীর এই কার্যক্রম, বিশাল কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে না। মূলত হজ এবং ওমরার উপর নির্ভর করেই চলে এইসব এজেন্সিগুলো। সৌদি সরকারের নিষেধাজ্ঞা দীর্ঘায়িত হলে ক্ষতি পুষিয়ে ওঠা কঠিন হবে বলেও মন্তব্য করেন হাব সভাপতি। সরকারের দৃষ্টি দেওয়া উচিত এবং এজেন্সিগুলি যাতে বেঁচে থাকে সে বিষয়ে কিছু অর্থনৈতিক কর্মসূচি গ্রহণ করা উচিত। জসিম জুয়েল, একুশে টেলিভিশন, ঢাকা। বিশ্ববাজারে দাম কমায় বেসরকারি খাতে 12 কেজি সিলিন্ডারের এলপিজি মূসক সহ 842 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। অনলাইন সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিইআরসি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল জলিল। সৌদি সিপির ভিত্তিতে ভোক্তা পর্যায়ের বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সংক্রান্ত ভোক্তা পর্যায়ে অটো গ্যাসের মূসক সহ মূল্য প্রতি লিটার 41.74 টাকায়, অর্থাৎ 41 টাকা 74 পয়সায় সমন্বয়করত আদেশ প্রদান করা হয়েছে। নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন থাকবে। জনশূন্য চট্টগ্রাম চিড়িয়াখানায় বেড়েছে প্রজনন হার, 10 মাসে অর্ধশত নতুন শাবক। আবারও আমন্ত্রণ একুশের দেশের সঙ্গে। নোয়াখালীর ভাসানচরে রেশনসহ বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেছে রোহিঙ্গারা। সকালে ইউএনএইচসিআর-এর 14 সদস্যের একটি প্রতিনিধি দল নোয়াখালী সফরে যান। এ সময় রেশনসহ বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করে স্থানীয় রোহিঙ্গারা। তাদের প্রতি মাসে 5,000 টাকা করে দেওয়ার কথা থাকলেও তা দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তারা। জমি নিয়ে বিরোধের জেরে ফেনীর সোনাগাজীতে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়।
এ সময় গুরুতর আহত হন 3 জন। এ ঘটনায় 7 জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায় দীর্ঘদিন ধরে নিহত কৃষক বেলাল হোসেনদের সাথে পাশের বাড়ির আবুল হাশেমের জমি নিয়ে বিরোধ চলছিল। ভোরে বেলাল হোসেনকে বাড়ির বাইরে দা ছুরি দিয়ে এলো পাথারি কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা। এ সময় তাকে রক্ষায় এগিয়ে এলে আরও 3 জনকে পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক বেলাল হোসেনকে মৃত ঘোষণা করেন। ফেনীর সোনাগাজীতে মিল্ক ভিটার দুগ্ধ শীতলীকরণ কারখানার বেহাল দশা। প্রতিদিন গড়ে 5,000 লিটার দুধ সংরক্ষণের লক্ষ্যমাত্রা নিয়ে শুরু হলেও 100 লিটারের বেশি করতে পারেনি তারা। ফলে কারখানা স্থাপনের সময় খামারিদের মাঝে সঞ্চারিত হওয়া আশা দিনে দিনে পরিণত হয়েছে হতাশায়। ফেনী প্রতিনিধি নজরুল ইসলাম রঞ্জুর রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। 2008 সালের জানুয়ারিতে সোনাগাজী পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের চর গণেশ এলাকায় একটি দোতলা বাড়ি ভাড়া নিয়ে কার্যক্রম শুরু করে মিল্ক ভিটা। পরবর্তীতে পরিধি বাড়ানো হবে এবং নিজস্ব জমিতে দুগ্ধ শীতলীকরণ কারখানা স্থাপন করা হবে এমন আশ্বাস ছিল কর্তৃপক্ষের। কিন্তু দীর্ঘ 1 যুগ পরও অবস্থার কোনো পরিবর্তন হয়নি। এখন অবধি কোনো প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি মিল্ক ভিটা কর্তৃপক্ষ। উল্টো বর্তমানে প্রতি লিটার দুধের দাম 70 থেকে 80 টাকা হলেও নানা অজুহাতে তারা কিনছে 35 থেকে 45 টাকায়। এরই মধ্যে বন্ধ করেছে গাভী ঋণ। দুধের মধ্যে কোনো সোডা আছে কিনা, কোনো কেমিক্যাল আছে কিনা, ওগুলো পরীক্ষা নিরীক্ষা করে আমরা রিসিভ করি। আমাদেরকে ওরা যে প্রলোভন দিছে বা যে প্রতিশ্রুতি দিছে, প্রতিশ্রুতির 10% ওরা পূরণ করে নাই। প্রায় 3-4 বছর 5 বছর খামারিরা কোনো লোন পাচ্ছে না, যার কারণে দুধের পরিমাণও কমে গেছে। ভালো একটা ম্যানেজার দিলে এই মিল ভিটাতে অনেক উন্নত হবে, এমন অনেক আগে যাবে ইনশাআল্লাহ। এমন অচলাবস্থার জন্য খামারিরা দায়ী করছেন খোদ মিল্ক ভিটা কারখানার ব্যবস্থাপক আলামিনকে। আমাদের স্যার এখন ছুটিতে আছে, তো আমি আসলে অফিসিয়াল কোনো কথা বলতে পারবো না। খামারিরা লিখিত অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন ফেনীর জেলা প্রশাসক। তারা যদি কোনো অভিযোগ করে বা এই বিষয়ে যদি তারা কোনো বিষয় আমাদেরকে জানায় যে তাদের কি প্রতিকার দরকার, আমরা সেই বিষয়ে ব্যবস্থা নিতে পারি। এখানে অনেক দুগ্ধ খামার রয়েছে এবং এই জায়গাটি যদি আমরা বাণিজ্যিকভাবে এইদেরকে কোনো প্রণোদনা দিতে পারি, তাহলে হয়তো সেই শিল্পটি বা এই দুগ্ধ খামারগুলো আরও বেশি উৎপাদন করতে পারবে। শুরুতে মিল্ক ভিটার খামারিদের নিয়ে 23টি সমবায় সমিতি গড়ে ওঠে। নানা সংকটে সমিতিগুলোতেও এখন দেখা দিয়েছে অচলাবস্থা। মাসুম আলিসা, 21 টেলিভিশন। রাজবাড়ী সদরের দ্বাদশীর বারোয়ারি মাতৃমন্দির ও বক্তারপুরের একটি পারিবারিক মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ভোরে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় দুর্বৃত্তরা বারোয়ারি মাতৃমন্দিরের কালী প্রতিমা নিয়ে সিঙ্গাবাজার রাস্তার উপর ফেলে রাখে। তারা মন্দিরের ভবনের দেয়ালে বিপজ্জনক সাংকেতিক চিহ্ন এঁকে রেখে যায়। এছাড়া বক্তারপুরেও বিপুল ভূঁইয়ার পারিবারিক মন্দিরের প্রতিমা বাইরে এনে রাস্তার উপর বসিয়ে রাখে। এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান জেলার হিন্দু সম্প্রদায়ের নেতারা। পুলিশ জানায় ঘটনার কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মোংলার বসত বাড়ির ভেতর থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সকালে উপজেলার চিলা ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ রাসেল হাওলাদার অজগর সাপটিকে দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেয়। পরে বন বিভাগের সদস্যরা সাপটি উদ্ধার করে বনে ছেড়ে দেয়। ইয়াসের জলোচ্ছ্বাসে সাপটি সুন্দরবন থেকে ভেসে লোকালয়ে চলে আসে বলে ধারণা করছে বন বিভাগ। এবারে চট্টগ্রাম সংবাদ। করোনা মহামারী বিশ্বব্যাপী নেতিবাচক প্রভাব ফেললেও চট্টগ্রাম চিড়িয়াখানার জন্য হয়ে উঠেছে আশীর্বাদ। গত বছর থেকে 2 দফা লকডাউনের প্রায় 10 মাস বন্ধে জন্ম দিয়েছে অর্ধশত নতুন শাবকের। নির্জন ও কোলাহলমুক্ত পরিবেশে প্রাণীদের প্রজনন হার বেড়েছে বলে জানায় কর্তৃপক্ষ। ইফরাজ নূরের ক্যামেরায় রিপোর্ট করছেন শিউলি শবনম। দর্শনার্থী শূন্য চিড়িয়াখানায় নিজের মতো কলরবে মেতেছে চট্টগ্রাম চিড়িয়াখানার এসব পশু পাখি। মানুষের আনাগোনা না থাকায় খোঁচাখুচি, অনাকাঙ্ক্ষিত উৎপীড়ন কিংবা অহেতুক শব্দ দূষণ থেকে যেন বেঁচে গেছে প্রাণীকুল। এমন শান্ত নিরিবিলি পরিবেশ পেয়ে তাদের মধ্যে বেড়েছে নতুন শাবক জন্মদানের হার।
কর্তৃপক্ষ বলছেন, দীর্ঘ লকডাউনে চিড়িয়াখানা দর্শনার্থী শূন্য হয়ে পড়ায় সম্প্রতি 6টি বাঘ শাবকের জন্ম হয়েছে। 4টি ছানার জন্ম দিয়েছে চিত্রা হরিণ। একইভাবে ঘোড়া, গয়াল, ময়ূর সহ বিভিন্ন পশু পাখি প্রায় 40টি নতুন শাবকের জন্ম দিয়েছে। অন্যদিকে ভাল্লুক, জেব্রা, বানর সহ বিভিন্ন প্রাণী অপেক্ষায় আছে নতুন ছানা জন্ম দেওয়ার। চট্টগ্রাম চিড়িয়াখানার বিভিন্ন পশু এবং পাখি অত্যন্ত নিরিবিলি একটা পরিবেশ পেয়েছে। সেই পরিবেশের কারণে চট্টগ্রাম চিড়িয়াখানার প্রাণী এবং পাখির সংখ্যা দুটোই বৃদ্ধি পেয়েছে। বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, পাখির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। লকডাউনের এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে পশু পাখি প্রজননের অনুকূল পরিবেশ তৈরির জন্য পরবর্তীতে চিড়িয়াখানায় দর্শনার্থী সীমিত করার কথা ভাবছে কর্তৃপক্ষ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রস্তাব দিব যে নির্দিষ্ট করে দেওয়ার জন্য যৌক্তিক, সেক্ষেত্রে তারা হয়তো এটা আস্তে আস্তে এটা একটা নির্দিষ্ট দর্শনার্থীর জন্য উন্মুক্ত করত। তবে লকডাউনে আয় বঞ্চিত হয়ে প্রায় 4 কোটি টাকা আর্থিক ক্ষতির মুখে পড়েছে চট্টগ্রাম চিড়িয়াখানা। শিউলি শবনম, একুশে টেলিভিশন, চট্টগ্রাম। দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপের মালিকানাধীন টোবাকোর উৎপাদিত 33 লাখ টাকার ডাকাতি করা সিগারেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, অভিযান চালিয়ে সীতাকুণ্ড, কুমিল্লা থেকে চক্রটির প্রধান নুরুন নবী সহ 3 জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা শুধু গত 4 মাসে এ প্রতিষ্ঠানের কোটি টাকার বেশি মূল্যের মালামাল লুট করেছে বলে জানায় পুলিশ। গত 5 বছরে চক্রটি প্রায় 50টি ডাকাতির ঘটনায় 10 কোটি টাকার মালামাল লুট করে। চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান কর্মকর্তারা। রাঙামাটি বরকলে ভূষণছড়া গণহত্যা দিবস উপলক্ষে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, 1984 সালের 31 মে সংঘটিত পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে কলঙ্কজনক ঘটনা ভূষণছড়া গণহত্যা। এতে নিরাপরাধ 400 নারী, পুরুষ ও শিশুকে নির্মমভাবে হত্যা করে সন্ত্রাসীরা। এই হত্যাকাণ্ডের 37 বছর পার হলেও বিচার না পাওয়ায় হতাশ স্বজনরা। তারা এসব হত্যাকাণ্ডের বিচার সহ পাহাড়ে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি জানান। ব্যবসায়ীদের সহায়তা করে অর্থনীতির চাকা সচল রাখতে সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজ চালুর দাবি জানায় চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। এছাড়া ব্যবসায়ীদের সুরক্ষা দিতে বাংলাদেশ ব্যাংকের ক্লাসিফিকেশন নীতিমালা পরিবর্তনের দাবি, ট্রেডিং ব্যবসার উপর 0.5% কর প্রত্যাহার সহ বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরা হয়। দুপুরে চট্টগ্রাম চেম্বার অব কমার্স মিলনায়তনে এক অনুষ্ঠানে এসব প্রস্তাবনা তুলে ধরেন চেম্বারের সিনিয়র সহসভাপতি তরফদার মোহাম্মদ রুহুল আমিন। চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী ঘোষণা, চট্টগ্রামে চলমান মেগা প্রকল্প সমূহ বাস্তবায়নে আর্থিক ঘাটতি না হওয়া ও যথাসময়ে প্রকল্প শেষ করার তাগিদ দেওয়া হয়। করোনায় ক্ষতিগ্রস্ত শিল্প উদ্যোক্তা ও কর্মহীন দরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। নোয়াখালীতে করোনা ভাইরাসের ক্ষতিগ্রস্ত শিল্প উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রীর প্রণোদনার চেক বিতরণ করা হয়। সকালে নোয়াখালী জেলা প্রশাসক 17 জন নারী ও পুরুষ উদ্যোক্তাদের মাঝে 60 লাখ টাকার চেক বিতরণ করেন। এদিকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবন ইউনিটের আওতায় করোনায় কর্মহীন দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এর সাথে শেষ করছি 21-এর দেশের সংবাদ। তবে যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। সীমান্তে করোনার উদ্বেগজনক সংক্রমণ, চাঁপাইনবাবগঞ্জে লকডাউনের মেয়াদ বাড়ল 7 দিন। হজ ওমরা বন্ধ থাকায় ক্ষতির মুখে 1200 এজেন্সি, লাইসেন্স প্রত্যাহারের আবেদন অনেকের। কমলো এলপিজি সিলিন্ডারের দাম, মূসক সহ 842 টাকা নির্ধারণ করেছে বিইআরসি। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরের, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথেই থাকুন।